এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন এই চ্যাপ্টারের উপর আমি আজকে 6 নম্বর ক্লাস নিব এবং আজকের ক্লাসটি হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। আচ্ছা, আমাদের শীটের হচ্ছে আজকে 16 নম্বর অঙ্কের সমাধান করা শিখবো। আর শীটে যে 15 নম্বর অঙ্কটা আছে ওইটা তোমরা কেটে দিও, এটা করা লাগবে না। ঠিক আছে, 15 দরকার নাই। আমরা এখন 16 নম্বর অঙ্কের সমাধান করা শিখবো। আচ্ছা, আমাদের 16 নম্বর অঙ্কে বলা হয়েছে দ্য 1 ইয়ার রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট ইন মেক্সিকো ইজ 10%। আচ্ছা, মেক্সিকোতে ইন্টারেস্ট রেট কয় পার্সেন্ট? ইন্টারেস্ট রেট 10%। মেক্সিকোতে ইন্টারেস্ট রেট 10%। দ্য 1 ইয়ার রিস্ক ফ্রি রেট ইন দ্য ইউএস ইজ 2%। এবং ইউএস, হ্যাঁ ইউএস, ইউনাইটেড স্টেট, এখানে হচ্ছে রিস্ক ফ্রি বা হচ্ছে ঝুঁকিমুক্ত সুদের হার হচ্ছে কয় পার্সেন্ট? 2%। আচ্ছা, অ্যাজিউম দ্য ইন্টারেস্ট রেট প্যারিটি এক্সিস্ট, দ্য স্পট রেট অফ মেক্সিকান পেসো ইজ টাকা 0.14। আচ্ছা, স্পট রেট দেওয়া আছে, মেক্সিকান পেসোর স্পট রেট দেওয়া আছে কত? 0.14। তাহলে আমাদের অঙ্কের মধ্যে আমরা তিনটে ইনফরমেশন পাইলাম। আমাদের অঙ্কের শুরুতেই বলা আছে 1 ইয়ার রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট ইন মেক্সিকো ইজ 10%। মেক্সিকোতে 1 বছরের জন্য আর কি আমাদের ইন্টারেস্ট রেটটা দেওয়া আছে, ঝুঁকিমুক্ত সুদের হার হচ্ছে 10%। আর ইউএসএ তে আমাদের 1 বছরের জন্য ঝুঁকিমুক্ত সুদের হার হচ্ছে 2%। আচ্ছা, এখন বলছে যে স্পট রেট অফ মেক্সিকান পেসো, মেক্সিকান পেসোর স্পট রেট কত টাকা? টাকা না, এটা হচ্ছে ডলার হবে। এটা ডলার হবে, ঠিক আছে। আচ্ছা, স্পট রেট অফ মেক্সিকান পেসো ইজ $0.14। মেক্সিকান পেসোর স্পট রেট দেওয়া আছে $0.14। স্পট রেট দিয়ে আমরা আসলে কি বুঝি? স্পট রেট দিয়ে বুঝি আজকের বিনিময় হার। স্পট রেট দিয়ে আমরা কি বুঝি? আজকের বিনিময় হার, অর্থাৎ আজকে বা এই মুহূর্তে আমরা যদি এক মেক্সিকান পেসোর সাথে ডলার বিনিময় করতে চাই, তাহলে এক মেক্সিকান পেসোর সাহায্যে আমরা হচ্ছে $0.14 পেতে পারি। ঠিক আছে, তো স্পট রেট বলতে আমরা কি বুঝি? যে এই মুহূর্তের যে বিনিময় হারটা সেটাকে আমরা স্পট রেট বলে থাকি। তো মেক্সিকান পেসোর স্পট রেট হচ্ছে $0.14, অর্থাৎ এক মেক্সিকান পেসো সমান হচ্ছে $0.14। ওকে, এখন আমাদের নাম্বার রিকোয়ারমেন্টে বলছে হোয়াট ইজ দ্য ফরওয়ার্ড রেট প্রিমিয়াম। আমাদের ফরওয়ার্ড রেট প্রিমিয়াম নির্ণয় করতে বলছে। সো ফরওয়ার্ড রেট প্রিমিয়ামের সূত্র আমরা গত ক্লাসেও মনে হয় দেখেছি। ফরওয়ার্ড রেট প্রিমিয়াম সূত্র হচ্ছে পি সমান 1+IS ডিভাইড বাই 1+IF মাইনাস 1। আমরা এই সূত্রটা প্রয়োগ করে ফরওয়ার্ড রেট প্রিমিয়াম নির্ণয় করতে পারি। আচ্ছা, তো ফরওয়ার্ড রেট প্রিমিয়াম নির্ণয় করার জন্য আমাদের শুরুতেই গিভেনটা লিখে নিতে হবে। আমরা গিভেন দিয়ে লিখব হোম ইন্টারেস্ট রেট, হ্যাঁ, যাকে IH দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, হোম ইন্টারেস্ট রেট যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? IH দ্বারা প্রকাশ করব। তো IH এর মান কত হবে? এখানে আমাদের দুইটা সুদের হার আছে, একটা মেক্সিকোতে সুদের হার 10% আর একটা হচ্ছে ইউনাইটেড স্টেট, এইখানে সুদের হার হচ্ছে 2%। আচ্ছা, এখন কোনটা হোম কোনটা ফরেন এটা আমাদের জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। আচ্ছা, এইখানে একটু তাকাবো যে স্পট রেট অফ মেক্সিকান পেসো, মানে মেক্সিকান পেসোর স্পট রেট দেওয়া আছে ডলার হচ্ছে 0.14। এখন এই যে স্পট রেট অফ মেক্সিকান পেসো, মানে যার স্পট রেটটা দেওয়া থাকবে আমরা তাকে ফরেন ধরবো। ঠিক আছে, স্পট রেট অফ মেক্সিকান পেসো ইজ ডলার হচ্ছে কত? 0.14। তো স্পট রেট অফ মেক্সিকান মানে স্পট রেট অফ এই দেশের নামটা থাকবে সেটাকে আমরা ফরেন ধরবো। তাহলে মেক্সিকানটাকে আমরা ফরেন ধরবো আর ইউএসটাকে আমরা হোম ধরবো। তাহলে হোম কারেন্সি রেট হচ্ছে 2%। এই যে আমরা লিখলাম হোম ইন্টারেস্ট রেট IH এর মান হচ্ছে 2% অর 0.02। আর ফরেন ইন্টারেস্ট রেট সেটা হচ্ছে 10%, দ্যাটস মিন IF এর মান হচ্ছে 10% অর 0.10। এখন আমাদের যে রিকোয়ারমেন্ট ফরওয়ার্ড রেট প্রিমিয়াম বের করতে বলছে, আমরা লিখলাম ক্যালকুলেশন অফ ফরওয়ার্ড রেট প্রিমিয়াম পি। উইনো দিয়ে পি সমান সূত্র বসাই দিলাম 1+IH ডিভাইড বাই 1+IF মাইনাস 1। আচ্ছা, এখন সূত্রের মধ্যে মান বসাই দিব। আমাদের হোম ইন্টারেস্ট রেট হচ্ছে 0.02 বসাই দিলাম, আর ফরেন ইন্টারেস্ট রেট হচ্ছে 0.10, এটাও বসাই দিলাম। দেন আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি ফরওয়ার্ড রেট প্রিমিয়াম হচ্ছে -0.0727। আচ্ছা, এটা ছিল আমাদের রিকোয়ারমেন্ট এ। আর রিকোয়ারমেন্ট বিতে বলছে হোয়াট ইজ দ্য 1 ইয়ার ফরওয়ার্ড রেট অফ পেসো। আচ্ছা, পেসোর 1 ইয়ার ফরওয়ার্ড রেট কত? সেই 1 ইয়ার ফরওয়ার্ড রেট আমাদের বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট বি এর হিসাব। তো আমরা রিকোয়ারমেন্ট বিতে একটা ফরওয়ার্ড রেট বের করব। ঠিক আছে, ফরওয়ার্ড রেট বের করব। তো আমরা রিকোয়ারমেন্ট বিতে চলে যাই। রিকোয়ারমেন্ট বিতে আমরা লিখলাম দ্য 1 ইয়ার ফরওয়ার্ড রেট অফ পেসো ইজ, ঠিক আছে, মানে পেসোর 1 বছরের যে ফরওয়ার্ড রেট সেই ফরওয়ার্ড রেটটা হবে এরকম।
আচ্ছা, সূত্রটা আমরা এখানে প্রথমে হচ্ছে স্পট রেটটা বসাবো, তারপরে 1 প্লাস ওই যে আমাদের ফরওয়ার্ডের প্রিমিয়াম আছে না, সেই প্রিমিয়ামটা বসাইতে হবে। ফরওয়ার্ডের প্রিমিয়াম মানে বিষয়টা হচ্ছে এরকম, যখন আমরা হচ্ছে ফরওয়ার্ড রেটটা বের করব তখন হচ্ছে আমাদের যে স্পট রেটটা আছে তার সাথে গুণ করতে হবে 1 প্লাস ফরওয়ার্ড রেট প্রিমিয়াম। ঠিক আছে? তো এইখানে স্পট রেট বলতে আমরা এই যে প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি স্পট রেট হচ্ছে $0.14। তাহলে এই যে স্পট রেটের পরিবর্তে আমরা $0.14 বসাবো। এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস ফরওয়ার্ড রেট প্রিমিয়াম। তো ফরওয়ার্ড রেট প্রিমিয়ামটা যেহেতু মাইনাসে আসছে, তো প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে হচ্ছে 0.0727। আমরা ওই মানটাই বসে দিলাম যে 1 ইয়ার ফরওয়ার্ড রেট অফ পেসো ইজ, ডলার হচ্ছে 0.14, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে 1 - 0.0727। অ্যাকচুয়ালি এটা ছিল 1 প্লাস পি। মেইন যে সূত্রটা সেটা কি ছিল, 1 প্লাস পি ছিল। তো পি এর মান যেহেতু মাইনাস আসছে, প্লাসে মাইনাসে আমরা ডিরেক্ট -0.0727 বসাই দিলাম। তো ফরওয়ার্ড রেট বের করার জন্য আমরা হচ্ছে এই ক্যালকুলেশনটুকু করব। দেখতে পাচ্ছি ফরওয়ার্ড রেট চলে আসছে, ডলার হচ্ছে 0.1298। তো ফরওয়ার্ড রেট আমরা বের করে ফেললাম। এরপর আসি আমাদের সি নাম্বার রিকোয়ারমেন্টে। সি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে বেসড অন দ্য ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট। ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্টের উপর ভিত্তি করে। ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট বলতে আমরা কি বুঝি, এটা রিকোয়ারমেন্ট ইতে আমি ব্যাখ্যাটা করে দিব। এখানে আমাদের ব্যাখ্যা করতে বলছে। আর গত ক্লাসেও আমরা একটা ব্যাখ্যা শিখেছিলাম আর কি, যে ইন্টারেস্ট রেট প্যারিটি, ওই ইন্টারেস্ট রেট প্যারিটির মতোই হচ্ছে ইন্টারন্যাশনাল ফিশার্স ইফেক্ট, যেটা আমরা ই নাম্বার রিকোয়ারমেন্টে ব্যাখ্যাটা বুঝতে পারবো। তো এখানে বলছে বেসড অন ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড চেঞ্জ ইন স্পট রেট ওভার দ্য নেক্সট ইয়ার। মানে আগামী বছর আমাদের স্পট রেট কতটুকু চেঞ্জ হবে সেটা আমাদের হচ্ছে নির্ণয় করতে বলছে। তো আমরা স্পট রেট কতটুকু চেঞ্জ হবে সেটা হচ্ছে এখন নির্ণয় করে দেখব। তো লিখবো রিকোয়ারমেন্ট সি দিয়ে ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড চেঞ্জ ইন দ্য স্পট রেট। আচ্ছা, স্পট রেটের মানে প্রত্যাশিত চেঞ্জ, যাকে আমরা ইএফ দ্বারা প্রকাশ করব। স্পট রেটের যে প্রত্যাশিত চেঞ্জ সেটাকে আমরা ইএফ দ্বারা প্রকাশ করব। সো উই নো, আমরা জানি ইএফ বের করার সূত্র হচ্ছে 1 প্লাস হোম ইন্টারেস্ট রেট ডিভাইড বাই 1 প্লাস ফরেন ইন্টারেস্ট রেট -1। মানে আমাদের যে রিকোয়ারমেন্ট এ এর যে সূত্রটা ছিল, এই সূত্রটাই কিন্তু আমাদের হচ্ছে এখানে বসাইতে হবে। এক্সপেক্টেড চেঞ্জ ইন স্পট রেট বা ইএফ যখন বের করতে বলবে, ঠিক আছে, তখন আমরা ওই সেম সূত্রটাই বসাবো। তাহলে আমাদের ইএফ এর সূত্রটা হবে কি, 1 প্লাস হোম ইন্টারেস্ট রেট ডিভাইড বাই 1 প্লাস ফরেন ইন্টারেস্ট রেট -1। দেন আমরা হচ্ছে মান বসাই দিলাম, রেজাল্ট চলে আসলো -0.0727। তাহলে এক্সপেক্টেড চেঞ্জ ইন স্পট রেট যখন বের করতে বলবে তখন আমরা ইএফ বের করব। ইএফ বের করার জন্য আমরা হচ্ছে 1 প্লাস হোম ইন্টারেস্ট রেট ডিভাইড বাই 1 প্লাস ফরেন ইন্টারেস্ট রেট -1, এই সূত্রটা প্রয়োগ করলাম, দেখলাম যে রেজাল্ট আসলো -0.0727। আচ্ছা, ইএফটা আমরা বের করলাম, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট সি। রিকোয়ারমেন্ট সিতে কিন্তু আমাদের বলেছিল যে এক্সপেক্টেড চেঞ্জ ইন দ্য স্পট রেট। তো যখন এক্সপেক্টেড চেঞ্জ ইন দ্য স্পট রেটের প্রত্যাশিত পরিবর্তন বের করতে বলবে তখন আমরা হচ্ছে ইএফ সমান এই সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের ডি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে ইফ দ্য স্পট রেট চেঞ্জেস অ্যাজ এক্সপেক্টেড অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট হোয়াট উইল বি দ্য স্পট রেট ইন 1 ইয়ার। আচ্ছা, আমাদের প্রত্যাশিত স্পট রেট যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে 1 বছরের স্পট রেটটা কত এটা আমাদেরকে ডি নাম্বার রিকোয়ারমেন্টে নির্ণয় করতে বলছে। তো আমরা ওই 1 বছরের স্পট রেট বের করার জন্য এই যে এইখানে যে সূত্রটা দেখতে পাচ্ছি না, এরকম সূত্রের মধ্যে আমরা মান বসাই দিব। তাহলে হচ্ছে 1 বছরের স্পট রেটটা বের হয়ে যাবে। মানে ফরওয়ার্ড রেট বের করতে গেলেও আমরা যেই ভাবে সূত্রটা অ্যাপ্লাই করি, ওই স্পট রেট বের করতে গেলেও আমরা হচ্ছে ওইভাবে সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে ডি নাম্বার রিকোয়ারমেন্টে আমরা লিখলাম হচ্ছে দ্য স্পট রেট ইন 1 ইয়ার ইজ, মানে 1 বছরের স্পট রেট হচ্ছে বা বিনিময় হার হচ্ছে। বিনিময় হারটা বের করবো কিভাবে, ওই যে আমাদের যে স্পট রেট প্রশ্নে দেওয়া আছে, হ্যাঁ, স্পট রেট যে প্রশ্নে দেওয়া আছে ডলার হচ্ছে 0.14, আমরা সেই $0.14 বসাবো এবং তার সাথে গুণ করতে হবে 1 প্লাস পি। মানে পি বলতে এখানে আমরা বসাবো হচ্ছে এই যে এই মানটা, পি এর মান আর এই মানটা তো সেমই হবে, তো তুমি পিও চিন্তা করতে পারো। বাট হচ্ছে এইখানে আমরা ডি নাম্বার রিকোয়ারমেন্টে যখন স্পট রেটটা বের করবো তখন ওই এক্সপেক্টেড চেঞ্জ ইন দ্য স্পট রেট বা ইএফ এর যে মানটা আছে সেই মানটা বসাইতে হবে। এটা যেহেতু মাইনাসে আসে সেহেতু আমাদের ওই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে রেজাল্টটা বসে গেছে 0.0727। দেন আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি 1 ইয়ারের স্পট রেট হচ্ছে 0.1298। আচ্ছা, এরপর আসো ই নাম্বার রিকোয়ারমেন্ট। ই নাম্বার রিকোয়ারমেন্টে বলছে কম্পিউট ইউর অ্যান্সার টু বি অ্যান্ড ডি
অ্যান্ড এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ। মানে বি এবং ডি এর অ্যান্সারটা কম্পেয়ার করো, কম্পেয়ার ইউর অ্যান্সার, বি এবং ডি এর অ্যান্সারটা কম্পেয়ার করো বা তুলনা করো। এরপর বলছে এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ, এবং সম্পর্ক এখানে কিরকম আছে সেই সম্পর্কটা ব্যাখ্যা করো। আচ্ছা, তো আমরা নাম্বার রিকোয়ারমেন্ট দিয়ে লিখবো দ্য অ্যান্সার আর সেম। মানে এই যে বলছে না যে বি আর ডি এর অ্যান্সার কম্পেয়ার করো, তো বি আর ডি এর অ্যান্সার কিন্তু সেম। আমাদের বি এর অ্যান্সার কত ছিল? বি এর অ্যান্সার ছিল হচ্ছে $0.1298, আর আমাদের ডি এর অ্যান্সারও হচ্ছে $0.1298। তো প্রথমে আমাদের অ্যান্সারটা দিয়ে ফেললাম যে দ্য অ্যান্সার আর সেম, মানে বি আর ডি এর অ্যান্সারটা হচ্ছে সেম। আর যখন হচ্ছে এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ নির্ণয় করতে বলবে, তখন আমরা হচ্ছে ওই যে ফরওয়ার্ড প্রিমিয়াম, অর্থাৎ আমরা রিকোয়ারমেন্ট এতে যে ফরওয়ার্ড প্রিমিয়ামটা বের করেছিলাম সেই ফরওয়ার্ড প্রিমিয়াম আর হচ্ছে আমাদের এক্সপেক্টেড চেঞ্জ ইন স্পট রেট, ঠিক আছে, এই দুইটার মধ্যে একটা রিলেশনশিপ দেখাই দিব। তো লিখবো যে হোয়েন ইন্টারন্যাশনাল কি ইন্টারেস্ট রেট প্যারিটি হোল্ডস, ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট না, ইন্টার ইন্টার ইন্টারেস্ট রেট প্যারিটি হোল্ডস, হোয়েন ইন্টারেস্ট রেট প্যারিটি হোল্ডস দ্য ফরওয়ার্ড রেট প্রিমিয়াম অ্যান্ড দ্য এক্সপেক্টেড পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য স্পট রেট আর ডেরাইভ ইন দ্য সেম ম্যানার। মানে ইন্টারন্যাশনাল প্যারিটি হোল্ডের ব্যাখ্যাটাই হচ্ছে এরকম যে ফরওয়ার্ড রেট প্রিমিয়াম আর হচ্ছে এক্সপেক্টেড চেঞ্জ ইন দ্য স্পট রেট, এরা হচ্ছে কি সেম ম্যানার বা সেম অ্যান্সার হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের ওই যে ইন্টারন্যাশনাল ফিশার্স ইফেক্ট বলি বা ইন্টারেস্ট রেট প্যারিটি বলি। ইন্টারেস্ট রেট প্যারিটির যে ব্যাখ্যাটা গত ক্লাসে বলেছিলাম, ইন্টারেস্ট রেট প্যারিটির ব্যাখ্যাটা কি, যে ফরওয়ার্ড রেট প্রিমিয়াম আর হচ্ছে আমাদের এক্সপেক্টেড পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য স্পট রেট আর ডিরাইভ ইন দ্য সেম ম্যানার, মানে তাদের অ্যান্সারটা সেম হবে, এরকম একটা ব্যাখ্যা আমরা করে দিব। তো আমাদের নাম্বারে যে কমেন্টটা করতে বলছে আর কি, যে কম্পেয়ার ইউর অ্যান্সার টু বি অ্যান্ড ডি। হ্যাঁ, তো বি এবং ডি এর হচ্ছে অ্যান্সার কম্পেয়ার করতে বলছে, আমরা বলবো বি আর ডি এর অ্যান্সার হচ্ছে সেম, এই যে লিখলাম দ্য অ্যান্সার আর সেম। তারপরে বলছে এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ, ওই রিলেশনশিপের ক্ষেত্রে আমরা বলবো যে হোয়েন ইন্টারেস্ট রেট প্যারিটি হোল্ডস, যখন ইন্টারেস্ট রেট প্যারিটি হোল্ডস মানে ইন্টারেস্ট রেট প্যারিটি থাকে, তখন হচ্ছে ফরওয়ার্ড রেট প্রিমিয়াম এবং এক্সপেক্টেড পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য স্পট রেট আর ডিরাইভ ইন দ্য সেম ম্যানার, তখন এই দুইটা আইটেম সেম হবে। মানে ইন্টারেস্ট রেট প্যারিটির যদি ব্যাখ্যা তোমার করতে বলে আর কি অঙ্ক ছাড়াও, তাহলে কিন্তু এইটুক ব্যাখ্যাই করতে হবে যে ফরওয়ার্ড রেট প্রিমিয়াম এবং এক্সপেক্টেড পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য স্পট রেট আর ডিরাইভ ইন দ্য সেম ম্যানার, এটুক ব্যাখ্যাই কিন্তু ইন্টারেস্ট রেট প্যারিটির ক্ষেত্রে করতে হবে। এই হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্ক। আমাদের মোট 5টা রিকোয়ারমেন্ট ছিল। ফরওয়ার্ড রেট প্রিমিয়াম বের করেছি, তারপরে ফরওয়ার্ড রেট বের করতে বলছে, এটাও বের করেছি। তারপর আমাদের এক্সপেক্টেড চেঞ্জ ইন স্পট রেট বের করতে বলছে, সেটা আমরা বের করেছি। 1 বছরের স্পট রেট কত সেটাও বের করেছি। আর আমাদের একটা ব্যাখ্যা করতে বলছিল, আমরা ব্যাখ্যাটাও দিয়েছি। এই হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্ক। এটা একটু ক্রিটিক্যাল ছিল অন্যান্য অঙ্কের চেয়ে। এটা তোমরা করে ফেলবা, আর শীটের 15 করা দরকার নেই, ওটা বাদ, ওই অঙ্কটা বাদ দিলাম। 16 নম্বর অঙ্কটা সমাধান করে ফেলো। এটা কোনো বোর্ডে আসে না, এবার যদি কোশ্চেন একটু ঘুরে পেঁচায় দেয়, ক্রিটিক্যাল করে, মানে এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট মিক্স করেছে, তাহলে এরকম কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এই ছিল 16, আর আমাদের শীটের আরেকটা অঙ্ক বাকি আছে, আমরা সেই অঙ্কটা একটু দেখে আসি। 21 নম্বর অঙ্ক, ঠিক আছে, 21 নম্বর অঙ্কটা আমরা করব। 21 নম্বর অঙ্কে বলা হয়েছে সাপোজ অন জানুয়ারি 2016 সালের জানুয়ারি মাসে ধরে নাও জাপানিজ ইয়েন ফল 12.25% এগেইনস্ট দ্য ইউএস ডলার। মানে জাপানিজ ইয়েন, জাপানি মুদ্রার নাম হচ্ছে ইয়েন। তো বলছে 2016 সালের জানুয়ারি মাসে জাপানিজ ইয়েন ফল, মানে এটা হচ্ছে এটার মূল্য হচ্ছে হ্রাস পাইছে, কত পার্সেন্ট হ্রাস পাইছে? 12.25% হ্রাস পাইছে। কার বিপক্ষে? এগেইনস্ট দ্য ইউএস ডলার, ইউএস ডলারের বিপক্ষে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, 2016 সালের জানুয়ারি মাসে জাপানিজ ইয়েন, দ্যাটস মিন জাপানি মুদ্রা 12.25% ফল করছে বা হ্রাস পাইছে। কার বিপক্ষে? এগেইনস্ট দ্য ইউএস ডলার, ইউএস ডলারের বিপক্ষে। এখন বলছে বাই হাউ মাচ হ্যাজ দ্য ইউএস ডলার অ্যাপ্রিসিয়েটেড এগেইনস্ট দ্য জাপানিজ ইয়েন। তাহলে জাপানিজ ইয়েনের বিপক্ষে আমাদের ইউএস ডলার কতটুকু অ্যাপ্রিসিয়েটেড হয়েছে? অ্যাপ্রিসিয়েটেড বলতে এটার মান বা এটার মূল্য কতটুকু বৃদ্ধি পাইছে। মানে জাপানিজ ইয়েন যদি ইউএস ডলারের বিপক্ষে 12.25% হ্রাস পায়, তাহলে ইউএস ডলার কতটুকু অ্যাপ্রিসিয়েটেড হয়েছে বা এটার মান কতটুকু বৃদ্ধি পাইছে, হ্যাঁ, সেই অ্যাপ্রিসিয়েট ভ্যালুটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা হচ্ছে এই অঙ্কের ওই যে ইউএস ডলারের যে অ্যাপ্রিসিয়েট ভ্যালু সেটা আমরা নির্ণয় করব। আচ্ছা, এখানে কোনো অ্যামাউন্ট দেওয়া নাই যে স্পট রেট যে দেওয়া থাকতে পারে, ওই স্পট রেটটা দেওয়া নাই যে 1 ইয়েন সমান কত ইউএস ডলার বা 1 ইউএস ডলার সমান কত ইয়েন, এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নাই। দ্যাটস মিন কোনো স্পট রেট আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া নাই। প্রশ্নের মধ্যে জাস্ট কি আছে? প্রশ্নের মধ্যে জাস্ট হচ্ছে বলা আছে যে জাপানিজ ইয়েন ফেল 12.25% এগেইনস্ট দ্য ইউএস ডলার। জাপানিজ ইয়েন 12.25% হ্রাস পাইছে
এগেইনস্ট দ্য ইউএস ডলারের বিপক্ষে হ্যাঁ ফল করছে, মানে এটার মূল্য 12.25% কমে গেছে। এখন জাপানের ইয়েনের মূল্য যদি 12.25% কমে যায় ডলারের বিপক্ষে, তাহলে ডলারটা অবশ্যই শক্তিশালী হয়েছে, তাই না? বা এটার মূল্য অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। তো বলছে যে হাউ মাস হ্যাজ দ্য ইউএস ডলার অ্যাপ্রিসিয়েটেড এগেইনস্ট দ্য জাপানিজ ইয়েন। তা জাপানিজ ইয়েনের বিপক্ষে ইউএস ডলার কতটুকু অ্যাপ্রিসিয়েটেড হয়েছে বা এটার মান কতটুকু বাড়ছে, আমরা সেই ক্যালকুলেশনটা করবো আর কি। এই হচ্ছে আমাদের 21 নম্বর অঙ্ক। তো যেহেতু কোনো স্পট রেট দেওয়া নাই, সেহেতু আমরা ধরে নিব যে $1 সমান এক্স ইএন। $1 সমান কি ধরলাম? এক্স ইএন। এটা আমরা হচ্ছে ধরে নিলাম, একটা স্পট রেট ধরে নিলাম। আমরা জানি না যে $1 সমান কত ইয়েন, এটা যেহেতু আমরা জানি না সেহেতু আমরা ধরে নিলাম $1 সমান এক্স ইএন। ইএন এর সিম্বল হচ্ছে, প্রথমে ওয়াইটা লিখবা, দেন হচ্ছে দুইটা দাগ দিয়ে দিবা, এটা হচ্ছে ইএন এর সিম্বল। তো আমরা ধরে নিচ্ছি $1 সমান হচ্ছে এক্স ইএন। এখন আমি যদি $1 সমান বের করতে চাই, তাহলে $1 সমান কি হবে? $1/x হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমাদের অঙ্কের মধ্যে যেহেতু কোনো স্পট রেট দেওয়া নাই, সেহেতু আমরা ধরে নিয়েছি $1 সমান হচ্ছে এক্স ইএন। আচ্ছা, এখন আমি যদি জানতে চাই যে $1 সমান কত, তাহলে এই যে এইখানে আমরা এক্সটা যে এখানে গুণ অবস্থায় আছে, এই এক্সটাকে অপর পাশে নিয়ে যাব। তো এক্সটা যদি অপর পাশে চলে যায় তাহলে কিন্তু ভাগ হবে, তাই না? এক পাশের গুণ আরেক পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা এক্সটাকে অপর পাশে নিয়ে যাব। দ্যাটস মিন আমরা লিখবো হচ্ছে $1 ভাগ হচ্ছে এক্স সমান সমান আমাদের ইএন থাকবে এখানে 1। ঠিক আছে, মানে $1 সমান হচ্ছে কি হবে? $1/x। তো এই সমীকরণটাই কিন্তু আমি লিখেছি, যে ধরে নিয়েছি $1 সমান এক্স ইএন। তাহলে $1 সমান কি হবে? জাস্ট এক্সটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তো $1/x হয়ে যাবে। $1 সমান $1/x। এখন আমরা লিখবো যে আফটার 12.25% ডেপ্রিসিয়েশন অফ ইএন এগেইনস্ট ডলার, ডলারের বিপক্ষে যেহেতু ইএন 12.25% ডেপ্রিসিয়েটেড হয়েছে, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে? ইকুয়েশনটা কিন্তু আর এরকম হবে না। আমাদের ইকুয়েশনটা হবে এরকম যে $1 সমান আমাদের ইএন বাড়াইতে হবে, যতটুকু ডেপ্রিসিয়েশন হয়েছে, হ্যাঁ, ততটুকু বাড়াই দিতে হবে, কারণ ডলারের সমকক্ষ কিন্তু না বাড়াইলে হবে না। যেহেতু 12.25% ডেপ্রিসিয়েশন হয়েছে, হ্যাঁ, ইএন এর ডেপ্রিসিয়েশন হয়েছে, 12.25% ডেপ্রিসিয়েশন হয়েছে কার? ইএন এর। কার বিপক্ষে? ডলারের বিপক্ষে। তাহলে এখন কিন্তু $1 সমান 1 ইএন এভাবে লেখা যাবে না, ঠিক আছে? আমাদের কি করতে হবে? ওই যে আগের যে রেশিওটা ছিল $1 সমান এক্স ইএন, যদি এই রেশিওটা ঠিক থাকে, $1 সমান এক্স ইএন, এই রেশিওটা যদি ঠিক থাকে, হ্যাঁ, তখন আমরা দেখব যে 12.25% যদি ইএন এর অবচয় হয়, তাহলে কিন্তু এই রেশিওটার ব্যবহার করা যাবে না। আমাদের কি করতে হবে? যতটুকু অবচয় হয়েছে ওই এক্স ইএন এর সাথে ততটুকু বাড়াই দিতে হবে, তাইলে আবার $1 সমান ওই জাপানের মুদ্রা তখন আবার ইকুয়াল লেখা যাবে। যতটুকু অবচয় হবে ততটুকু বাড়াই দিব। তাহলে আমরা $1 সমান কি লিখবো? ইএন হচ্ছে 1.1225x। এই যে বাড়াই দিয়েছি, যতটুকু অবচয় হয়েছে ততটুকু বাড়াই দিয়েছি। ঠিক আছে, যতটুকু অবচয় হয়েছে ততটুকু বাড়াই দিয়েছি। এই যে 0.125 এতটুকু বাড়াই বাড়াই দিতে হবে, তাহলে কিন্তু ইকুয়েশনটা আবার সমান হবে, কারণ ইএন তো অবচয় হয়েছে। তাহলে অবচয় যদি হয়, 12.25% যদি অবচয় হয়, তাহলে ইকুয়েশনটা সমান করার জন্য কি করতে হবে? যতটুকু কমে গেছে ততটুকু যোগ করে দিতে হবে, তাই না? 12.25%কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে 0.1225 হয়। তাহলে যতটুকু অবচয় হয়েছে আমরা ততটুকু যোগ করব। আচ্ছা, যোগ করার পরে আমরা নতুন একটা ইকুয়েশন পেলাম। এখন যদি আমরা জানতে চাই $1 সমান কত ডলার, আহ, এই ইএন বলতে আমরা $1 বুঝি। $1 কে রেখে এই অংশটাকে, হ্যাঁ, ডান পাশে পাঠাই দিব। তো ডান পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, এই পাশের গুণ ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে $1 সমান কি দাঁড়াচ্ছে? ডলার হচ্ছে 1/1.1225x। ঠিক আছে, আমরা নতুন একটা সমীকরণ পাইলাম। এরপর আমরা লিখবো যে সো অ্যাপ্রিসিয়েশন অফ ডলার এগেনস্ট ইএন উইল বি, মানে ডলারের বিপক্ষে, হ্যাঁ, মানে ইয়েনের বিপক্ষে ডলার যদি অ্যাপ্রিসিয়েশন হয়, হ্যাঁ, সেটা মানটা হবে কিরকম? এই যে আমরা একটা সূত্র প্রয়োগ করবো আর কি, এখানে এই যে ওল্ড মাইনাস নিউ ডিভাইড বাই ওল্ড, এইভাবে সূত্রটা মনে রাখতে পারি।
হ্যাঁ, আমাদের এইখানে যেই ভ্যালুটা আছে এটা হচ্ছে আমাদের ওল্ড, আর এইখানে যে ভ্যালুটা বেরিয়েছে 1 n সমান এটা হচ্ছে আমাদের নিউ, মানে ডেপ্রিসিয়েশন হওয়ার পরে যেই সমীকরণটা দাঁড়াইছে সেটা হচ্ছে আমাদের নিউ। তাহলে ওল্ড থেকে নিউ বিয়োগ করব, হ্যাঁ, তাহলে তো মূলত অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া যাবে। ওল্ড থেকে নিউ বিয়োগ করে ওল্ড দ্বারা ভাগ করব, ওল্ড থেকে নিউ বিয়োগ করে ওল্ড দ্বারা ভাগ করব। এই যে ওল্ড থেকে বিয়োগ করলাম নিউ, তাকে আমরা আবার ওল্ড দ্বারা ভাগ করব, দ্যাটস মিন 1/x থেকে বিয়োগ করব 1/1.1225x, হ্যাঁ, বিয়োগটা করে ভাগ করে দিব 1/x দ্বারা। এরপর জাস্ট নর্মাল বীজগণিতিক ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের পার্সেন্টেজটা চলে আসবে। তারপর আমি একটু দেখাই দিই, এখানে এক্স আর 1.1225x এর লসাগু যদি করি তাহলে 1.225x লসাগু যায়। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে লসাগু তো নিয়ে নিলাম, ঠিক আছে, লসাগু নিয়ে নিলাম, নিচে হচ্ছে 1.1225x নিলাম। এখন যদি এক্স দিয়ে এক্স কে কাটি থাকে 1.1225, হ্যাঁ, 1.1225, মানে এক্স এক্স কাটা গেল, এই যে আমাদের এই এক্স আর এই এক্স কাটা গেল, তো থাকতেছে কি 1.1225। এখন এই 1.1225 দিয়ে উপরে 1 কে গুণ করব, তাহলে কিন্তু 1.1225ই হবে। এরপরে মাইনাস, এই যে এখানে একটা মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিলাম। মাইনাস চিহ্ন দেওয়ার পর এখানে 1.1225x যা আছে পুরোটাই কাটা যাবে, থাকবে 1 দিয়ে এই উপরের 1 কে গুণ করলে সেটা কিন্তু 1ই থাকবে। হ্যাঁ, আর নিচে ভাগ অবস্থায় কি ছিল 1/x। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, উপরের বিয়োগ ফলটা আসে হচ্ছে 1.1225, আর নিচে কি আছে 1.1225x, এই যে 1.1225x। এরপরে এটা যেহেতু ভাগ অবস্থায় আছে, যদি আমরা এখানে গুণ চিহ্ন ইউজ করি, মানে এই যে ভাগটার পরিবর্তে যদি আমরা এখানে গুণ চিহ্ন ইউজ করি, তাহলে এই হর লবটা পাল্টায় যাবে। নিচে এক্স, এটা কি হর, এই হরটা উঠে যাবে লবের জায়গায় আর লবটা চলে আসবে হরের জায়গায়, দ্যাটস মিন x/1 হয়ে যাবে। এরপরে এই এক্স এক্স কাটলাম, কাটলে তোমার আমাদের ভগ্নাংশটা থাকে এরকম 0.1225, তাকে ভাগ করে দিতে হবে 1.1225 দ্বারা। ভাগ করলে দেখতে পাচ্ছি 0.1091 আসে, এটাকে 100 গুণ করে 10.91% করে দিব। অর্থাৎ জাপানের ইয়েন যদি 12.25% ফল করে ইউএস ডলারের বিপক্ষে, তাহলে ইউএস ডলারের অ্যাপ্রিসিয়েশন হয় কতটুকু, 10.91%। এই হচ্ছে আমাদের 21 নম্বর অঙ্ক। এখানে ক্যালকুলেশন গুলাই হচ্ছে মেইন, আর তোমার কনসেপ্টটা একটু ধরতে হবে, ধরে হচ্ছে সমাধানটা করতে হবে। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা। এই 2টা অঙ্ক বাকি ছিল, বাকিগুলো সম্ভবত করানো হয়েছে। তো এই 2টা অঙ্ক করলে আমাদের এই শীট শেষ, ঠিক আছে। আগের অঙ্কগুলোর চেয়ে এই 2টা অঙ্ক একটু ক্রিটিক্যাল ছিল, তারপরে দেখো বুঝতে পারছো কিনা। আরো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আজকের মতো ক্লাস শেষ করে দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকের মতো ক্লাস শেষ করে দিলাম। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।